এপিসোড 9 এর শুরুতে আমরা ইভানকে দেখি, যে টেক্সটের মাধ্যমে তিজংয়ের সঙ্গে কথা বলছে। সে বলে যে লোকটার কারণে তুমি জেলে গিয়েছিলে সে এই মানুষটা, আর তার নাম দোকিউ। এরপর ইভান আরো বলে, চলো আমি তোমাকে কিছু হিন্ট দেই যাতে তুমি তাকে দ্রুত খুঁজে বের করতে পারো। এরপর সে দোকিউর ইনস্টা অ্যাকাউন্টের ইউজার নেম শেয়ার করে। ইভান নিজের সিস্টেমে সেটা চেক করে এবং দোকিউর ইনস্টা অ্যাকাউন্ট লগ ইন করে সেটাকে প্রাইভেট থেকে পাবলিক করে দেয়। পরের সিনে আমরা দেখি তিজং বাসে বসে আছে এবং দোকিউর ইনস্টা দেখছে। এতে সে বুঝে যায় যে সে কোথায় যাচ্ছে এবং কোথায় আছে। অন্যদিকে আমরা চুলওয়ান এবং ইলগুকে দেখি, যারা তিজংয়ের বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য এসেছে আর তিজং সম্পর্কে জিজ্ঞাসা করছিল। বন্ধুরা বলে যে অনেক বছর হয়ে গেছে আমরা তার সঙ্গে দেখা করিনি, যদিও আমরা তাকে দেখতে জেলে গিয়েছিলাম, কিন্তু সে আমাদের সঙ্গে দেখা করতে রাজি ছিল না। তারপর তারা বলে, তার সম্পর্কে আপনারা কেন আমাদের জিজ্ঞাসা করছেন? আপনাদের তো জেলে গিয়ে তার সঙ্গে কথা বলা উচিত। তার কি কিছু হয়েছে? ইলগু বলে, আমরা জানি আমাদের কি করতে হবে, আমরা শুধু আমাদের প্রটোকল ফলো করছি। তিজংয়ের বন্ধুরা বলে, আমরা জানি সে অপরাধী না, সে কিছুই করেনি। ইলগু হালকা স্মাইল করে আর বলে তার সত্যি খুব ভালো বন্ধু আছে যারা তার উপর বিশ্বাস করে। চুলওয়ান এবং ইলগু সেখান থেকে চলে যাচ্ছিল, ঠিক তখনই তিজং চুলওয়ানকে ফোন করে বলে, যদি আসল অপরাধী বের করি তাহলে কি? চুলওয়ান কোনো কিছু বলার আগেই ইলগু সেখানে আসে এবং ফোনটা ছিনিয়ে নেয়। তিজং ফোনটি কেটে দেয়, কিন্তু ইলগু বুঝে যায় তিজং বুসানে আছে। সে চুলওয়ানকে বলে, চলো তাড়াতাড়ি সেখানে যাই। ইলগু ব্যাকআপের জন্য পুলিশকেও কল করে। এদিকে তিজং দূর থেকে তাদের দেখছিল। সে ইচ্ছা করেই তাদের লোকেশনটি জানিয়েছে। তারপর সে বাইকে উঠে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা একটি নতুন চরিত্রকে দেখি, যার নাম সাংহান। সে সেই মুহূর্তে একজন লোককে মারছিল, কারণ লোকটি তাকে ঠকিয়ে পালিয়ে গিয়েছিল। সাংহান বলে, তুমি কি ভেবেছিলে আমি তোমাকে ধরতে পারবো না? লোকটি ক্ষমা চেয়ে বলে, আমাকে মাফ করে দিন, আর কখনো এমন করব না। কিন্তু সাংহান তার কথা মানে না এবং তাকে মারতেই থাকে। সেই সময় সেখানে দোকিউ আসে এবং বলে, তুমি তো আমাকে ছাড়া অনেক মজা করছো। সাংহান জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? শুনেছিলাম তুমি বিদেশ চলে গিয়েছো। দোকিউ বলে, বাবা সবসময় বলে বিদেশ চলে যেতে, কিন্তু আমি তা চাই না। এরপর তারা ভিতরে গিয়ে ড্রিঙ্কস করতে থাকে, টাকা পয়সার ব্যাপারে কথা বলে। তারপর সাংহান তাকে একটি নতুন ড্রাগস দেখায়, সে সেটা সেখানে ট্রাই করে। এরপর দোকিউ বলে, একটি দামি জাহাজ নিয়ে আসো, আজ আমরা একটি পার্টি করব। পরের সিনে আমরা ইয়ংশিককে দেখি, যে তিজংকে নিয়ে খুব চিন্তা করছিল। সে বারবার তিজংকে ফোন করছে, কিন্তু তিজং কল ধরছিল না। ইয়ংসি তার মেয়ে ইনভিকে বলে, সে কেন ফোন ধরছে না? সে কোথায় যেতে পারে? তুমি কি তার ভাড়াটা বাড়িয়ে দিয়েছিলে? এই কারণে হয়তোবা সে পালিয়ে গেছে। কিন্তু ইয়নবি বলে, না, আমি এমন কিছুই করিনি। ইয়ংশিক ভাবে, তাহলে কি হতে পারে? পুলিশ কি তাকে আবার ধরে জেলে নিয়ে গেছে? ইয়নবি বলে, ঠিক আছে, চলো আমরা খোঁজ নিয়ে দেখি। পরের দৃশ্যে তারা জেলে আসে, কিন্তু জানতে পারে তিজংকে ধরা হয়নি। ইনবি বলে, তুমি তো তাকে একটি ফোন কিনে দিয়েছিলে, চলো তার লোকেশন দেখি। তারপর তারা সেই শপে যায় যেখান থেকে তার বাবা ফোনটি কিনে দিয়েছিলেন। লোকটি তাদের আইডি নেয়, তারপর ফোনের লোকেশন জানিয়ে দেয়। ইয়ংশিক এবং ইনবি লোকেশন দেখে বুঝতে পারে তিজং বুসানে আছে। এদিকে ইলগু চুলওয়ানের সঙ্গে কথা বলে। সে বলে, আমি 2টি ফোনের লোকেশন বের করেছি, তার মধ্যে একটি ইয়ংশিকের ফোন, 2টি ফোনই বুসানে দেখাচ্ছে। এরপর ইলগু কারোর সঙ্গে ফোনে কথা বলে এবং বলে, আমি তিজংকে ধরবো। চুলওয়ান তখন মনে করতে থাকে, তিজং যখন তাকে ফোন করেছিল তখন আর কি বলেছিল। তিজং বলেছিল, আমি শুধু এটাই প্রমাণ করতে চাই যে আমি নির্দোষ। আমি সেই অপরাধীর কাছে যাচ্ছি যার কারণে আমি জেলে গিয়েছিলাম। সেখানে তিজং তাকে একটি লকার নাম্বার এবং পাসওয়ার্ডও দিয়েছিল, যেটা সে দেখছিল। পরের সিনে আমরা দেখি ইভান, যে তার বাবা মায়ের মেমোরিয়ালের সার্ভিসে এসেছিল। তার পরিবারের অন্যান্য সদস্যরাও সেখানে উপস্থিত ছিল। তার আঙ্কেল তার কাছে এসে জিজ্ঞাসা করে, তুমি কি এখনো রাতে সেই ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখো? ইভান মাথা নেড়ে হ্যাঁ বলে। আঙ্কেল তাকে বলে, তুমি নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। তোমার বাবা মায়ের মৃত্যুর পর বহু বছর কেটে গেছে, তোমার উচিত আস্তে আস্তে সবকিছু ভুলে যাওয়া। ইভান বলে, ঠিক আছে, বুঝেছি। আঙ্কেল চলে যাওয়ার পর ইভান হালকা হাসে। যখন সবাই গাড়িতে চলে যাচ্ছিল তখন সামনে ইভানের আন্টি দাঁড়িয়েছিল। তিনি তাকে ডাকেন এবং বলেন, কোম্পানির শেয়ারগুলো ভাগ করে দিতে হবে। ইভান বলে, ঠিক আছে, আমি সেটা করব। সব গাড়ি চলে যায়, কিন্তু শেষে আরেকটি গাড়ি আসে। সেখান থেকে শেখ নেনি নামে, যে ইভানের টেক কেয়ার করত। ইভান বলে, তুমি কি আমার জন্য অপেক্ষা করছিলে? সে বলে, হ্যাঁ, আমি ভিতরে আসতে পারিনি। আপনি জানেন আপনার পরিবার আমাকে পছন্দ করে না। সে আরও জিজ্ঞাসা করে, এবছরও কি তারা আপনাকে সান্ত্বনা দিচ্ছিল? ইভান মাথা নেড়ে বলে, হ্যাঁ, আমার আঙ্কেল তো এমন ভান করে যে সে আমাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু সে আসলে সবসময় চেষ্টা করে যে আমি যাতে আগের এই স্মৃতিগুলো না ভুলি।
ইভান বলে চলো একসাথে খাই, কিন্তু নেনি রাজি হয় না। ইভান বলে তোমার কি ক্ষুধা লাগেনি? নেনি বলে না, এমন কিছুই না। এরপর সে সামনে থাকা একটি মেয়েকে দেখে। ইভানও মেয়ের দিকে তাকায়। নেনি বলে আমাদের কিছু কাজ আছে, হয়তো আপনি বুঝতে পেরেছেন। ইভান বলে ঠিক আছে, আমি একাই চলে যাব। পরের সিনে আমরা সেই মেয়েটিকে দেখি, যে আসলে ইভানের পরিবারকে হত্যা করছিল। তার সাথে নেনিও ছিল। মেয়েটি নেনির হাতে একটি ছুরি দেয় এবং তাকে আন্টির কাছে নিয়ে গিয়ে বলে একে মেরে ফেলো। আন্টি ভয়ে বলে আমি জানতাম না তুমি এমন বের হবে। আমাকে তোমার দেখাশোনা করা উচিত হয়নি। তুমি কি ইভানকে বলেছ তার আসল মাকে? একটা ডাইনির রক্ত তার শরীরে বইছে, হয়তোবা সে নেনির কথা বলছিল। নেনি বলে ইভান শুরু থেকেই কোম্পানির সবকিছু সামলাচ্ছে। সে এই কোম্পানিকে দাঁড় করিয়েছে। শুধু শেয়ার ভাগাভাগির কথা বলে তুমি কিভাবে কোম্পানিটি নিতে চাইছো? এরপর নেনি তাকে মেরে ফেলে। পরের সিনে আমরা দকিউকে দেখি, যে গাড়িতে ছিল এবং পার্টিতে যাচ্ছিল। তখনই একটি মেয়ে তার গাড়ির সামনে আসে। তারপর মেয়েটি তার গাড়ির উপরে থুতু দিয়ে দেয়। দকিউ গাড়ি থেকে নেমে এসে মেয়েটিকে মারধর করা শুরু করে। ঠিক তখনই সাংহান এসে তাকে থামায়। তারপর দকিউকে নিয়ে এসে পার্টির ভিতরে চলে যেতে শুরু করে। কিন্তু কাছেই তিজিয়ং লুককে সবকিছু দেখছিল। সাংহান তাকে খেয়াল করে, তাই তিজিয়ং তাদেরকে আর দেখে না। রাতে তিজিয়ং চুপি চুপি ইয়টে ঢুকে, কিন্তু যেখানে সাংহান তাকে দেখে ফেলে। এবার তিজংয়ের সামনে দকিউ আসে। তিজং বলে জীবন কেমন চলছে? দকিউ বলে আমি তো আরামে মজা করে আছি, তুমি তো আমার জন্য জেলে গেলে। তিজং সেই মেয়েটির নাম তুলে, যাকে দকিউ মেরেছিল। দকিউ বলে হে, আমি জানি সে কে। তুমি কি ভাবো আমি তোমাকে সরি বলবো বা তাকে সরি বলবো, বা তার জন্য আমার অপরাধবোধ হবে? এসব কিছুই হবে না। তিজং আসলে সব প্রশ্ন করছিল, কারণ সে সবকিছু রেকর্ড করতে চাইছিল। কিন্তু ঠিক তখনই সাংহান এবং তার লোকেরা সেখানে এসে হাজির হয়। দকিউ তিজিয়ংকে বলে আমার তোমাকে আর দরকার নেই। তারপর সে নিজের লোকেদের আদেশ দেয় যে তাকে মেরে ফেলার জন্য। লোকগুলো তিজিয়ংয়ের উপর আক্রমণ করে। তিজং সবার সঙ্গে লড়াই করে এবং সবাইকে কাবু করে ফেলতে সক্ষম হয়। তারপর সাংহান আসে তিজংকে মারার জন্য, আর সে এতে সক্ষমও হয়। তিজং আর কিছুই করতে পারে না। সাংহান তাকে ভয়ঙ্করভাবে আহত করে ফেলে। পরের সিনে আমরা ইহানকে দেখি, সে কোথায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখনই তার ফোনে কল আসে আর সে জানতে পারে তার পুরো পরিবার মারা গেছে। তারপর নেনি সেখানে আসলে ইভান তাকে জিজ্ঞাসা করে আমার পরিবারের সাথে কি হয়েছিল। নেনি বলে ওখানে আগুন লেগেছে, সবাই পুড়ে মারা গেছে। ইভান জিজ্ঞাসা করে কেউ কি বেঁচে আছে? নেনি না বলে দেয়। ঠিক তখনই দকিউ ইভানকে ফোন করে এবং সে বলে আমি তিনজনকে ধরে ফেলেছি, কিন্তু একটা জিনিস জানতে চাই, সে কিভাবে জানলো যে আমি এখানে আছি? ইভান বলে আমি জানি না, তবে মনে হয় তোমার দেওয়া টাকা তোমাকে ফেরত দিতে হবে। দকিউ বলে ঠিক আছে, কিন্তু আমার বাবার অ্যাকাউন্টে না, আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিও। তারপর বলে আচ্ছা বলো তো আমি কি তিনজনকে মেরে ফেলবো? ইভান ঠান্ডা গলায় বলে তোমার ইচ্ছা, যা খুশি করো। ইভান ফোন কেটে সেখান থেকে যাওয়ার সময় নিজের মধ্যে বিড়বিড় করে বলছিল ভাবছিলাম আরো মজা হবে, কিন্তু এখন তো সবকিছু শেষ হয়ে যাচ্ছে। অন্যদিকে তিনজন একটি রুমে বন্দি ছিল। সে চেষ্টা করে নিজেকে মুক্তি করতে পারছিল না। রুমের বাইরে দকিউ কিছু মেয়ের সঙ্গে কথা বলছে। সে বলে ভিতরে একটি কুকুর আছে, দেখতে চাও? তারপর সে জোর করে মেয়েদের ভিতরের দিকে নিয়ে যায়। দকিউ মেয়েদের ভিতরের দিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু মেয়েরা বিরক্ত হয় এবং বলে তুমি খুবই বিরক্তিকর। তারপর দকিউ রাগে মেয়েদেরকে মারতে শুরু করে। বাইরে আমরা ইনবি এবং মিয়নশিককে দেখি, যারা তিনজনকে খুঁজতে সেখানে এসেছে। তারা কাছেই পুলিশ দেখতে পায় এবং বুঝে যায় তারাও নিশ্চয়ই তিনজনের জন্য এসেছে। ইয়নচিক বলে তুমি ভিতরে যাও, তদন্ত করো, আমি জাহাজের দিকে দেখি। সাংহান বুঝতে পারে যে পুলিশ এসেছে, সে তার টিমদের গিয়ে বলে দেয়, কিন্তু কেউ বেশি একটা পাত্তা দেয় না। তারপর সাংহান কিছু লোক নিয়ে বাইরে আসে। ইলগু বাইরে একটি ছবি দেখে বলে আমরা এই ছেলেটিকে খুঁজছি, কিন্তু সাংহান বলে এখানে কেউ নেই, তোমরা চলে যেতে পারো। পুলিশ তার কথা বিশ্বাস করে না, তারা ভিতরে ঢুকে তদন্ত করা শুরু করে। ইলগু দকিউকে ফোন করে বলে পুলিশ এসেছে, কোনো গন্ডগোল করো না, কিন্তু দকিউ আগেই কিছু মেয়েদেরকে মেরে ফেলেছিল। পুলিশ সেই রুমে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু সাংহান তাদের তাড়িয়ে দেয় এবং বলে এখানে কেউ নেই। তিনজনকে দেখা যায় সে নিজের বাদন খোলার চেষ্টা করছে। ওদিকে ইয়নশিক তার কাছেই ছিল। সে একজন সিকিউরিটি গার্ডকে দেখে একটি মেয়ে ডকের ভিতর ঢুকতে চাইছিল, কিন্তু গার্ড তাকে ঢুকতে দেয় না। আর এটি দেখে ইয়নশিক বুঝতে পারে ভিতরে তিজিয়ং আছে। অন্যদিকে আমরা দেখি দকিউ ডকের ভিতরে আসে। সে তিনজনকে খুঁজছিল, কিন্তু দেখে যে তিজিয়ং পালিয়ে গেছে। তখনই আমরা দেখি তিজং ইয়নশিকের সঙ্গে আছে। ইয়নশিক তাকে নিয়ে যাচ্ছিল, কিন্তু পিছন থেকে চুলওয়ান এসে বলে এমনটা করো না, যদি আর এক কদম আগাও তাহলে আমি তোমাদের গ্রেফতার করব। চুলওয়ান বলে তুমি তাকে সাহায্য করছো কেন? নিজের মেয়ের কথা ভাবো। ইয়নশিক রেগে গিয়ে বলে আমার মেয়ের ব্যাপারে কিছুই বলো না। চুলওয়ান তিজংকে বলে আমি তোমাকে সাহায্য করতে চাই, এমন কিছুই করো না। ইয়নশিক বলে যদি সত্যি আমাদের সাহায্য করতে চাও তবে আমাদের যেতে দাও। ঠিক তখনই ইলগু এসে তাদের ধরে ফেলে। সে ভাবছিল অবশেষে তিনজনকে পেয়ে গেছে, কিন্তু আসলে এমনটা হয়নি।
ইনবি পিছন থেকে এসে তার মাথায় আঘাত করে। এরপর তিনজন পালাতে শুরু করে। চুলওয়ান তাদের ধরার চেষ্টা করে, কিন্তু ইনবি আবার তাকে স্প্রে করে অচল করে দেয়। এদিকে সিকিউরিটি গার্ডের উপর দোকিউ আক্রমণ করতে থাকে, কারণ তিজং পালিয়ে গেছে। ইনবি আর তার বাবা তাদের গাড়ি নিয়ে পালায় এবং তিজং তার বাইক নিয়ে পালায়। ইনবি তার বান্ধবীর কাছে এসে পৌঁছায়। বান্ধবী জিজ্ঞাসা করে সে কি এখানে এসে গেছে, আর এ লোককে, ইনি তোমার বাবা নাকি? ইনবি বলে পরে বলবো। ঠিক তখনই তিজংও সেখানে এসে যায়। এদিকে গাড়িটাও খারাপ হয়ে যায়। ইয়নচিক বলে আমি তাকে গ্যারেজে নিয়ে যাচ্ছি। রাতে তিজং ঘুমাচ্ছিল। ইনবি এসে বসে। তার বান্ধবী ওষুধ নিয়ে আসে এবং জিজ্ঞাসা করে এ লোকটাকে। ইনবি ইশারায় তাকে চুপ থাকতে বলে। তারপর ইনবি তিজংয়ের দিকে তাকিয়েছিল আর মনে করছিল ওই দিন কিভাবে সে ছোট্ট বাচ্চাটির সঙ্গে খেলছিল। সকালে তিজং ঘুম থেকে উঠে দোকিউর সেই রেকর্ডিংটি শুনছিল। এদিকে আমরা দেখি চুলওয়ান একটি লকার খুলে দেখছে, সেখানে দোকিউ সম্পর্কে সব তথ্য রাখা ছিল। সকালে ইনবি বাইরে বের হচ্ছিল। তিজংও সেখানে চলে আসে। ইনবি বলে আমি গ্যারেজে যাচ্ছি, ইয়নচিককে নিয়ে আসবো। ইনবির বান্ধবী তাকে জিজ্ঞাসা করে এ লোকটাকে, তোমরা কি ডেট করছো? ইনবি তৎক্ষণাৎ না করে দেয়। তারপর বললে না, সে পালিয়ে বেড়াচ্ছে আর আমরা শুধু তাকে সাহায্য করছি। কিন্তু তার বান্ধবী তাও তার সাথে মজা করে যাচ্ছিল। এরপর আমরা ইয়নচিককে দেখি গ্যারেজের কাছে। সে কিছু খাবার কিনছিল আর দোকানদারকে বলছিল এটা আমার মেয়ের ফেভারিট খাবার। পিছনে দাঁড়িয়ে থাকা ইনবি কথাগুলো শুনে ফেলে এবং সরে যেতে থাকে। ঠিক তখনই ইয়নচিক তাকে দেখে ফেলে এবং তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? ইনবি বলে আমি আসবো না কিভাবে, তোমার গাড়ির যা অবস্থা, যে কোনো দুর্ঘটনা হয়ে যেত। ইয়নচিক জিজ্ঞাসা করে তুমি কি কিছু খেতে চাও? ইনবি ওর দিকে তাকিয়ে থাকে। ইয়নচিক বলে সরি, আবারও আমি তোমাকে অস্বস্তিতে ফেলে দিলাম। ইনবি খাবার নিয়ে খেতে শুরু করে। ইয়নচিক জিজ্ঞাসা করে তিনজন কেমন আছে? ইনবি বলে সে ঠিক আছে। ইয়নচিক আবার জিজ্ঞাসা করে সে মানুষ হিসাবে কেমন? খুবই ভালো ছেলে তাই না? ইনবি মাথা নেড়ে হ্যাঁ বলে। এদিকে আমরা দোকিউকে দেখি, যে ভিডিও ক্লিপ দেখে বোঝার চেষ্টা করছিল যে তিনজন কিভাবে পালিয়ে গেল। সে রেগে চিৎকার করে এই লোকটাকে। সাংওয়ান বলে ওরা ওকে নিতে এসেছিল। দোকিউ সঙ্গে সঙ্গে ইভানকে ফোন করে বলে এটা তুমি করেছো তাই না? কিন্তু তুমি এত সস্তা কিভাবে খেলা শুরু করলে তাই আমি বুঝতে পারছি না। তুমি নিশ্চয়ই তাকে জানিয়েছো যে আমি এখানে আছি, আর তুমি এই লোকগুলো পাঠিয়েছো তাকে সাহায্য করার জন্য। ইভান কিছুই বলে না। তারপর ইভান হাসতে থাকে এবং নিজেকেই বলতে থাকে মনে হচ্ছে তিজং কিছু নতুন বন্ধু বানিয়ে ফেলেছে। এদিকে আমরা দেখি তিজং ইয়নচিকের সঙ্গে কথা বলছে। সে দোকিউর ছবি দেখে বলে এর জন্যই আমাকে জেলে যেতে হয়েছিল। ইয়নচিক জিজ্ঞাসা করে তুমি তাকে কি জিজ্ঞাসা করেছিলে? তিজং বলে আমি শুধু জিজ্ঞাসা করেছিলাম তোমার জীবন কেমন চলছে। আমি শুধু চেয়েছিলাম সে একবার আমাকে সরি বলুক। ইয়নচিক তাকে আশ্বস্ত করে চিন্তা করো না, সে অবশ্যই তোমাকে সরি বলবে। সেখানেই ইনবি তাদের জন্য চা নিয়ে আসে, কিন্তু নিয়ে আসার আগে সে দাঁড়িয়ে তাদের এই কথাগুলো শুনছিল। পরের দিনে আমরা সাংহানকে দেখি, যে দোকিউর সঙ্গে কথা বলে জানায় তিজং একজন অপরাধী, জেল থেকে পালিয়েছে এবং আমাদের টাকার ব্যাপারেও কথা বলতে হবে। দোকিউ বলে তাহলে কি হয়েছে, টাকার চিন্তা করো না, আমি দিয়ে দেব, তোমরা শুধু তাকে ধরে নিয়ে আসো। এপিসোডের শেষ সিনে আমরা দেখি তিজং একটি বন্দুক তৈরি করতে থাকে। ওদিকে দোকিউ নিজের একটি সেলফি তুলে তিজংকে পাঠিয়ে লেখে আমি এখানে আছি, তাড়াতাড়ি এসো, দেরি করো না। আর এর সাথেই এপিসোড 9 এখানে শেষ হয়ে যায়।